নিজের বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলাম আর মনের সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানে বেলকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ড কমিয়ে বেলকনিতে গেলাম। গিয়ে দেখি অনেক বড় সড়ো একটা ইটের কণা কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ ছিল। আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা রাগে ভাব নিয়ে। আমি জোরে বললাম, ঢিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখেছেন, নিজে ঢিল মেরে আবার কি বলে আমি ঢিল মারছি। বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছস আর এদিকে আমার যে ঘুমের সমস্যা হইতেছে সেটা খেয়াল রাখছস। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে, আমিও কম না, দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘর, আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি তোর সাহস তো কম না। জানিস আমি কে? কে আবার? যত সব আজাইরা মাইয়া। তোরা যে বাসা থাকোস এটা কার বাসা জানোস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দিবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে, পরে কি হবে? দূর, আমি হার মানবো না, পরেরটা পরে দেখা যাবে। দাঁড়া, তোরা দেখাচ্ছি মজা। বলেন বলেন, তাতে আমার কিছু যায় আসে না। বক্স একটা না 10টা লাগিয়ে শুনবো। এই বলে আরেকটা ইটের কণা হাতে নিয়ে ঢিল দিয়ে বসলো। আমি প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম ভয় দেখাবে, কিন্তু না, ডাইরেক্ট মেরে দিল আর সোজা আমার হাতের এক সাইডে গিয়ে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমি দৌড় দিয়ে ঘরের ভেতর চলে আসলাম, বক্স বন্ধ করে দিলাম। ভাবলাম মেয়েটা মনে হয় পাগল, পাগল না হলে কি করে এইভাবে ঢিল মারতে পারে। কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাভলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলাম। বেলকনিতে উকি দিয়ে দেখি মেয়েটা আসেনি। দেখি এই কড়া রৌদ্রের মধ্যেও বসে আছে। পাগল নাকি? থাক, পাগলকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। যদি ঢিলটা মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতাম। এমন সময় কে জানি দরজায় ঠোকা দিল। খুলে দেখি মা, বাবা আর ছোট বোন। মা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, কি রে তোর হাতে ব্যান্ডেজ কেন? আরে দরজায় একটু আঁচড় লাগছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম, মার নাম আসমা, বাবার নাম আব্দুল হাসান। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ কর, এখন ঘরে ঢুক। দরজা খুলে আমার ঘরে চলে আসলাম, এসে শুয়ে পড়লাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠছি। আমাদের আসল বাড়ি নরসিংদী, আমি হয়েছি ঢাকায়। ছোটবেলা থেকে ঢাকায়, কিন্তু সমস্যা হলো কোনো বাসা আর এলাকায় স্থায়ীভাবে হলো না। আমার এই 22 বছরে মনে হয় 10 বার বাসা চেঞ্জ করছে আব্বাই, এইবারও তাই হয়েছে। আমার আব্বা একজন উকিল, সে অনুযায়ী সবাই সম্মান করে। গত 2 দিন আগে এই বাসা উঠছি আমরা। আজকে সকালে নতুন বাসায় কিছু কেনাকাটার জন্য তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা, তাই একটু গান শুনছিলাম। তারপরও এই কাহিনী। বেলকনি থেকে উকি দিয়ে দেখি মেয়েটা নাই। মেয়েটাকে মনে হলো আমার থেকে বড়। মরিয়ম এসে দরজায় টোকা দিয়ে বলল, ভাই, মা ডাকতাছে, খেয়ে যাইতি। তুই যা, আমি আসতেছি। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খাইলে হবে না। এলাকায় এক চিপ আর চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা বেনসন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়তে বসলাম। পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিক্সার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশের বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো ওই মেয়েটা। আমি না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিল। মনে হলো ওই মেয়েটা, মনে হয় গতকালের ঘটনার জন্য মাপ চাইবে। ওই দেখে যা। আমাকে ডাকছেন? আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলি? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বলি আমি, তাইলে আবার মাইর দিবে নাকি? তার চেয়ে ভালো না করে দেই। না, আমার তো মোবাইল নাই, গান তো দূরের কথা। মিথ্যা বলবি না। মোবাইল যদি পাই তাহলে মোবাইল কিন্তু আমার না। মানে মোবাইল আছে, কিন্তু গান আমি শুনি না, সত্যি বলছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাবড়াইয়া সব দাঁত ফালায় দিব আবার মিথ্যা বললে। সরি আপু, মাফ করে দেন। নেক্সট টাইম যদি এইরকম জোরে সাউন্ড দিয়ে গান শুনোস তাহলে তোর খবর আছে। চর খাওয়ার আগে ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম। ভাবলাম মাপ চাইবে, কিন্তু হলো কি, আমি মাপ চেয়ে বলবাই না। দূর, এসব আলতু ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি।
আমাদের ফ্ল্যাট হলো 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওনার নাম নিলয়। নিলয় ভাই বলল, সাকিব, কি খবর? সরি, আমার নাম সাকিব, বলতে ভুলে গেছি। ভালো। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো। কোথায় গিয়েছিলা? কলেজে। তুমি জানি কোন ইয়ারে? 2nd ইয়ার। ভালো করে পড়াশোনা করো। জি ভাই। তুমি বলে জোরে সাউন্ড দিয়ে গান শুনো। আরে ভাই তেমন কিছু না, একটু শুনছিলাম। নিলয় ভাই বলল, গান শুনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো, পাশের বাড়ি থেকে কমপ্লেন দিয়েছে আমার কাছে। ওকে ভাই। ওকে, যাও তাহলে। আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আজব মেয়ে রে বাবা, নিজে কতক্ষণ বকলই, আবার বাড়িওয়ালার কাছে বেচার দিল, আবার আমার হাতে ঢিলও দিয়ে কেটে ফেললো। এসব ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আমি পাশের বাড়ির ছাদে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটা মনের সুখে সিগারেট টানতাছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেল করে কোনো মায়ের এক জায়গা থেকে বাঁচা যাবে। আমি বেলকনিতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম। আর মেয়েটাকে দেখলাম কি করে, বেলকনিতে আমাকে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে তুই সারাদিন ব্যালকনিতে কি করস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকনিতে মানে? মাত্রই তো আসলাম। আর আমাদের বেলকনিতে আমি আসবো না? না, তুই আসবি না। কেন আসবো না? ভাড়া দিয়েই তো থাকি না। আবার মুখের উপর তর্ক করস? তর্কের কি আছে? আমাদের বেলকনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজাইরা কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দিব। আমি আজাইরা কথাবার্তা বলি? তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এ বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা। যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি বাল্ডা ফেলাইবেন। আমি বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বসলাম। কি বললি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক কিউট। ফয়সলামি করস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভেতরে যা, ব্যালকনিতে যেতে না দেখি। ওকে আপু। এই বলে আমি ভেতরে চলে আসলাম। আসলে ওদের বাড়িটা 5 তলা, কিন্তু আমরা থাকি 6 তলায়, যার কারণে ওদের ছাদ আমাদের বেলকনির সমান সমান হয়। আমি বিকেলে বের হলাম। একটা চিপার ভিতরে আছি যেখানে শান্তি মতো সিগারেটটা খাওয়া যাবে। অবশেষে মনে হলো পাইছি। আমি সোজা চিপায় ঢুকে গেলাম। গিয়ে যা দেখলাম, সেখানে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা আর একটা মেয়ে বসে আছে। তারা মনের সুখে সিগারেট টানতেছে। আমাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে বলল, কিরে তুই এখানে কি করস? তেমন কিছু না আপু, এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। এলাকা ঘুরবি ভালো কথা, কিন্তু তুই এই চিপায় কেন? আমি ভাবছিলাম এখান দিয়ে কোনো রাস্তা আছে। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া, ওকে চেক কর তো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা বেনসন পেল। বেনসনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারস। আসলে আপু, এটা আমার না, ওই সামনে আমার এক বন্ধুর জন্য কিনছিলাম। চুপ, একদম চুপ। এত মিথ্যা কথা তুই কোথা থেকে বলস? সরি আপু। তুই যে সিগারেট খাস, এটা সোজা তোর বাপের কাছে বিচার যাইবে। কিন্তু আপনিও তো খান। আমার সাথে তোর তুলনা? হুম। এখন বিচার না দিতে পারি একটা শর্তে। কি? আমাদের দুজনকে তোর খাওয়াতে হবে। আমি এই ফাঁকে ওই দিন ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল। ওই ছবিটা সুবর্ণাকে দেখাইলাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজের ফেসবুক প্রোফাইলে ছবিগুলো দেখাইলো। দেখে আমি পুরাই অবাক। দেখে সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপর একটা না, দুইটা না, অনেকগুলা। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, এখন যাবি নাকি তোর বাবার কাছে যাব? যাইতেছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আইসক্রিম পেয়ে ওদের আনন্দ দেখে কি, এতক্ষণে আমার ওই বেনসনটা ওরা সাবার করে দিয়েছে। আমি বললাম, আপু আমি তাহলে যাই। দাঁড়া, আমিও যাব। সাদিয়া, জায়গা, পরে কথা হবে। রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো, কিরে তোর নাম কি? সাকিব। কিসে পড়স? অনার্স 2nd ইয়ারে। ভালো। এতক্ষণে সে আইসক্রিম খেয়ে শেষ করলো আর বলল, শুন, এখন থেকে আমাকে প্রতিদিন একটি করে আইসক্রিম খাওয়াতে হবে, নাহলে তোর বাপের কাছে বলে দেব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা শেষে হেসে, আমি তার হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি কোনো পরী হাসছে সেটাই ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবেই, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ, এখন কিন্তু গিয়ে বলবো। দেখি আব্বা কার সাথে জানে কি কথা বলতেছে। কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এইটা আমার আব্বা? না আপু প্লিজ বললেন না, আপনি যা বলবেন তাই খাওয়াবো।
ভয় পাস না, যা বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলও আপনার সামনে পড়বো না বলে দিলাম এক দৌড়। দৌড়ে বাসায় চলে আসলাম, কিছুক্ষণ লেখাপড়া করলাম। কিছুক্ষণ পর মরিয়ম একটা অঙ্ক নিয়ে আসলো, ওইটা সমাধান করে দিলাম। সে এবার জিএসসি দিবে। আমি তাকে কিছুক্ষণ বুঝাইয়া অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বলল, ভাই 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কি করবি? দে, তুই মজা খামু। বাইরে খাইলে পেটে অসুখ হবে, যা ভাগ। দে ভাই। দাঁড়া, তোর মানি ব্যাগে কই? মানিব্যাগ আমার টেবিলের উপরে ছিল। ওইখান থেকে মানিব্যাগ নিয়ে মানিব্যাগ থেকে 100 টাকার নতুন নোটটা নিয়ে মানিব্যাগটা ঢিল দিয়ে ভ্যাংচি মেরে চলে গেল। আমি কিছু বলার টাইমও পাই নাই। আমি ইশারের নামাজ পড়ে ফেসবুক চালাচ্ছিলাম। এমন সময় মা এসে বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসায় সুবর্ণাদের কাছে গেছে। কোন সময় গেছে এখনো আসেনি, যা গিয়ে নিয়ে আয়, ওর কয়দিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না, কার বলে বার্থডে। ওইখানে যেতে দাও কেন? চিনি না, জানি না। তার এক ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দেই নাই, পরে সুবর্ণা এসে নিয়ে গেছে। সুবর্ণা আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না। যা না, অনেক রাত হয়ে গেছে। কত তলার? কোন ফ্ল্যাট? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। যাইতেছি। মা চলে গেল। ওই বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি হবে কি জানি। যাই হোক, আমি শরীরে বডি স্প্রে মেরে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্যে দিয়ে ঢুকলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি 2 তলায় উঠলাম। খেয়াল করলাম ওপর থেকে কে জানি গান গাইতে গাইতে নিচে নামতাছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম, মনে হয় বেঁচে গেছি। এ বাসা সব মেয়ে মানে সুবর্ণার মতোই হবে। এসব মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশের বাসায় থাকি। এখানে এসেছি সুবর্ণা আপুদের বাসায়। কিন্তু এই বাসাতে তো কোনো সুবর্ণা থাকে না। কি বলেন? আমার মা তো বলল 4 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকে। আপনার মা কিছু জানে না। সুবর্ণা থাকে এই বাড়ির পরের বাড়িতে। না, এই বাসায় থাকে। শুনেন, এই বাসা আমি 10 বছর ধরে থাকতেছি, আমি জানি না। কিন্তু মা তো বলল। আর আমিও দেখছি সুবর্ণা এই বাসায় থাকে। বললাম না এই বাসায় থাকে না। এখন যদি আপনি উপরে যান তাহলে আপনার নামে কমপ্লেন দিব আপনি এই বাসায় চুরি করার জন্য ঢুকছেন। এই মেয়ের এই কথা শুনে আমি কথা বলার সাহস হারিয়ে ফেলেছি। মেয়েটি বলে কি দেখো, জানতাম মালিক যেমন ভাড়াটিয়ারা তো ওই রকমই হবে। কি বলবো কিছুই বুঝতেছি না। আমি বললাম, যান আপনি গিয়ে বলেন। মেয়েটা আমার হাত ধরে চিৎকার করতে থাকে, চোর ধরছি, চোর চোর চোর। ছাড়েন আমাকে, ছাড়েন ছাড়েন বলছি। ওপর থেকে এক মেয়ে এসে বলল, মিলি কি হচ্ছে এখানে? আমি চেয়ে দেখি সুবর্ণা। যাক, মনে হলো বাঁচা গেল। তার মানে শয়তান মেয়েটার নাম মিলি। আপু চোর ধরছি, আপনাদের ফ্ল্যাটে চুরি করতে আসছে। মিলি, ওকে ছাড় আর নিচে যা। সবার সাথে এরকম করতে নেই। যাচ্ছি আপু। মিলি চলে গেল। আমি বললাম, আপু আমি কিছুই করি নাই। ও আমাকে কথার প্যাচে ফেলে চোর চোর বলতেছে। এই কথা শুনে সুবর্ণা কিছুক্ষণ হাসলো, তারপর বলল, তোর মতো বোকা আমি আর দেখিনি। একটা পিচ্চি মেয়ে তোকে কি বোকাটাই না বানালো। এই বলে আরো কতক্ষণ হাসলো। আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। সুবর্ণার হাসিটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা একটা আধুনিক ডিজাইনের 3 পিস পরেছে, একেবারে তাকিয়ে থাকার মতো। সারাদিন তাকিয়ে থাকলেও মনের তৃপ্তি মিটবে না। কিন্তু আমার তো বড় আপু লাগে, আমি কেন তাকাতে যাব? সুবর্ণা বলল, বল কেন আসছস? মরিয়মকে নিতে। আমি সুবর্ণার পিছনে পিছনে ওদের ফ্ল্যাটে গেলাম। মরিয়মকে ডাক দিল। মরিয়ম আসলো। সুবর্ণা মরিয়মের হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। আমি মরিয়মকে নিয়ে আসার সময় জিজ্ঞেস করলাম, তুই সুবর্ণা আপুদের সাথে এত তাড়াতাড়ি ফ্রেন্ড করলে কিভাবে? সুবর্ণাপুর ছোট বোন আমার ক্লাসমেট। ও, তুই সুবর্ণাপুর নাম জানলি কোথা থেকে? মা বলছে। সুবর্ণাপুকে আমার খুব ভালো লাগে। কেন? আমাদের সাথে খুব হাসি খুশি থাকে আর অনেক মজার মজার কথা বলে, যেগুলো শুনলে তুইও হাসতে হাসতে শেষ হয়ে যাবি। ভালো। আমি বাসায় এসে রাতে শুয়ে শুয়ে ফেসবুক চালাইতেছি। অনেক কষ্টে সুবর্ণার আইডি বের করি, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। এভাবে কিছুদিন চলে যায়। একদিন রাতে সিগারেট খাওয়ার জন্য বাসার ছাদে গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম তা বিশ্বাস করার মতো না। দেখি সুবর্ণা আপু আর নিলয় ভাই অন্তরঙ্গ হয়ে বসে আছে আর কি যেন কথা বলছে। আমি মোবাইল বের করে একটা ছবি তুললাম। কিছুক্ষণ পর দেখলাম সুবর্ণা আপু রেগে গেল আর কাঁদতে লাগলো। আমি তেমন কিছুই বুঝলাম না, মনে হলো সুবর্ণা আপু চলে যাবে। ভাবলাম সুবর্ণাকে এই ছবি পাঠিয়ে কিছু টাকা কামানো যাবে। আমি বাসায় এসে রাত 1টার সময় দেখি সুবর্ণা আপু অ্যাক্টিভ।
আমি নক দিলাম, এই প্রথম। হ্যালো আপু, আমি সাকিব। কিছুক্ষণ পর মেসেজ আসলো। কি বল? আমি তাদের অন্তরঙ্গ ছবিটা পাঠিয়ে দিলাম। কি চাস বল? আমি একটা নাম্বার দিয়ে বললাম, এই নাম্বারে 5,000 টাকা পাঠিয়ে দিন। মনটা ভালো না, জ্বালাস না। এখন আমি কি করব? টাকা দেন, না হলে ছবি ভাইরাল। কিছুক্ষণের মধ্যে থেকে বিকাশ অ্যাকাউন্টে 5,000 টাকা চলে আসলো। আমি বুঝতেই পারছি না কি হচ্ছে। টাকা চেক করে দেখি সত্যি সত্যি টাকা দিয়ে দিছে। আমি বিছানা থেকে উঠে নাচা শুরু করলাম। ভাবলাম সুবর্ণা আপু হয়তো ভালো হয়ে গেছে। এমন সময় আমার মোবাইলে কল আসছে। দেখি সুবর্ণা আপুর নাম্বার, তারপর ফোন ধরলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুবর্ণা। আপু আপনি এত রাতে? কিছু বলবেন? তুই যে ছবিটা তুলেছিলি ওই ছবিটা এখন কাট। টাকা যেহেতু দিয়েছেন, ছবি অবশ্যই কাটবো। তুই আমার থেকে টাকা নিছিস না? এর থেকে ডাবল আমি তোর থেকে নেব। দেখবো দেখবো। আজ খালি আমার মনটা ভালো না দেখা বেঁচে গেছিস। হাহা, এই বলে ফোন কেটে দিলাম। বিছানায় শুয়ে ভাবতে লাগলাম, যাক অবশেষে সুবর্ণা আপুকে একটা শাস্তি দিতে পারলাম। যাক, মনটা অনেক শান্তি লাগতেছে। পরদিন সকালে কলেজে গেলাম। কলেজ থেকে রিক্সা নিয়ে আসতেছি, দেখি সুবর্ণা এক জায়গায় বসে আছে। আমি রিক্সা থেকে নেমে 2টা আইসক্রিম নিয়ে গেলাম। বললাম, আপু ধরেন। আপু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল আর হাত থেকে একটা আইসক্রিম দিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়া ধরলাম। আপু আমাকে ইশারায় বসতে বলল। আমি পাশে বসলাম, কিন্তু অনেকখানি দূরে। আমি বললাম, আপু একটা কথা বলতে পারি? বলবো। না, চুপচাপ বসে থাক। ওকে। অনেক পার হয়ে গেল। ততক্ষণে আমার আইসক্রিম খাওয়া শেষ। আমি বসে মোবাইল টিপতাছি। কিছুক্ষণ পর আমি বললাম, আপু সিগারেট আনবো? না, ছেড়ে দিয়েছি। এই বলে আপু দাঁড়িয়ে আমাকে ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমার হাসি মুখটা উবে গেল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম আপুর মুখের দিকে। আপু বলল, তো সাহস হয় কি করে আমাদের অন্তরঙ্গ ছবি তুলতে? তুই কয়দিন হয়েছে এই বাসায় আসছস? ওই দিন সিগারেট খাইছিস, ওইটার ছবি তুলছ, কিছু বলি নাই। আবার আমার কাছে টাকাও চাই, কত বড় সাহস! এই বলে আমাকে আরো 2টা চড় দিল। আমার চোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিছুই বলছি না, নিচের দিকে তাকিয়ে রইলাম। আমি মানিব্যাগ থেকে 5,000 টাকা হাতে দিয়েই দিলাম। দে, আমার টাকা দে। গতকাল মনটা ভালো ছিল না বলে তোকে কিছু করিনি, না হলে রাতেই তোকে একটা শিক্ষা দিয়ে ছাড়তাম। সরি আপু। রাত তোর সরি। আর যদি জীবনে তোকে আমার আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। আর তোকে এই সপ্তাহের ভেতরে বাসা ছাড়তে হবে। প্লিজ আপু, বাড়িতে কিছু বললেন না। আপনি যা বলবেন আমি তাই করব। প্লিজ আপু। তোর কিছুই করা লাগবে না, তুই শুধু আমার সামনে পড়িস না। আপু আর জীবনও আপনার সামনে আসবো না। যত সব ছ্যাচরা মানুষ, কোথা থেকে যে এগুলো আসে। আর শোন, তোকে যেন আর ব্যালকনিতে না দেখি। আচ্ছা। সুবর্ণার মোবাইলে কে জানি কল দিল। কথা বলতে বলতে চলে গেল। আমি বোকার মতো বসে রইলাম। কোথা থেকে কি হয়ে গেল? মোবাইলটা বের করে দেখি চড়ের দাগ হয়ে গেছে। এমন দাজ্জাল মেয়ে আমি জীবনেও দেখি নাই। মনটা সত্যি অনেক খারাপ হয়ে গেল। একটা সিগারেট ধরাইলাম, অনেকক্ষণ বসে রইলাম। বাড়িতে গিয়ে কি করব? মা যদি চড়ের দাগ দেখে তাহলে আমার খবর আছে। না, চড়ের দাগ এখনো যায় নাই। কি করব কিছুই বুঝতে পারছি না। সন্ধ্যা প্রায় কাছাকাছি। দেখি সুবর্ণা আপু আবার আসতেছি। এসে আমাকে বলল, তুই বেহায়ার মতো এখনো এখানে বসে আছিস? তোর লজ্জা শরম বলতে কিছু নেই? আপনার প্রবলেম কি? আমাকে মারছেন, এরপরও মনে ঝাল মেটে নাই নাকি? না, তোরে আমার সারাদিন মারলেও মনের ঝাল মিটবে না। তুই যা এখান থেকে, না হলে কিন্তু আরেকটা দিব। না, আমি যাব না। আপনার মন চাইলে আপনি যান। যাবি না? দেখাচ্ছি মজা। এই বলে সুবর্ণা আমাকে মারতে আসলো। আমি হাত ধরে কাছে টেনে এনে বললাম, আমি যাব না, কারণ একটু পর আমার গার্লফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে, বুঝছেন? এই বলে সুবর্ণার হাত ছেড়ে দিলাম। বলতে বলতে এক রিকশায় উঠে চলে গেল। আমি কিছুক্ষণ বসে রইলাম। দেখি স্বামী আসতেছে। স্বামী আমার ক্লাসমেট, সে এই এলাকায় থাকে। এসে বলল, কিরে দোস্ত, কি খবর? ভালো না। কি হয়েছে? তেমন কিছু না। তোর সাথে যে দেখলাম একটু আগে একটা মেয়ে কথা বলছে, তাকে চিনোস? চিনি, আমাদের পাশের বাড়ির বড় আপু। তুই ওই বাসায় কি জন্য গেছ? তুই শেষ। কি শেষ বুঝিয়ে বলো। এই মেয়ের নাম সুবর্ণা না? আচ্ছা, সুবর্ণা আপুর সম্পর্কে যা জানিস সব বল। তুই যে বাসায় থাকোস ওই বাসার মালিকের ছেলে কিন্তু নিলয় ভাই। তো নিলয় ভাই সুবর্ণা আপুর সাথে ভালো সম্পর্ক ছিল। নিলয় ভাই মনে হয় বলেছিল সুবর্ণাকে বিয়ে করবে 4-5 বছর আগে, কিন্তু তখন নিলয় ভাইয়ের চাকরি ছিল না। বলেছিল সুবর্ণা ওয়েট করবে নিলয়ের জন্য। কিন্তু এই কিছুদিন আগে নিলয় ভাইয়ের ভালো একটা চাকরি হয়েছে। এখন বলে নিলয় আর বিয়ে করবে না সুবর্ণাকে, কারণ সুবর্ণার বয়স বলে বেশি হয়ে গেছে। তাহলে এই ব্যাপার? কিন্তু তুই কি করে জানলি এত কথা?
আমার মা আর নিলয় ভাইয়ের মা বান্ধবী, যার কারণে মাঝে মাঝে তাদের বাসায় যাই। ও দোস্ত, সুবর্ণার চেহারা কিন্তু অনেক সুন্দরী, তুই দেখ চান্স নিতে পারস কিনা। আমি এ জীবনে অসম্ভব। আমি তাকে আমার গাল দেখিয়ে বললাম, দেখছো কি করেছে আমাকে। আরে ভাই রাগ করস কেন, তোর বড় না, তোর উপর একটু অধিকার খাটাতে আসবেই। আরে জ্ঞানী, বসিস তো লাস্টের বেঞ্চে, ফেল করস প্রতি। আরে এখন আইসো তো আমার জ্ঞান দিতে। কথাটা কিন্তু খারাপ বলছি না, সিগারেট খাবি? দে। আমি আর স্বামী সিগারেট খেয়ে আমি বাড়িতে চলে আসলাম। কোনো রকম শুধু নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম, মাকে বলে দিলাম খাবো না। রাতে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলাম। মনে করেন আপনি একটা ছেলের জন্য 4 থেকে 5 বছর ওয়েট করতেছেন সে আপনাকে বিয়ে করবে বলে, কারণ আপনি তাকে ভালোবাসেন। এখন 5 বছর পরে সে বলে আপনাকে সে বিয়ে করবে না, কারণ আপনার বয়স বেশি হয়ে গেছে। সুবর্ণার ক্ষেত্রে সেটাই হয়েছে। নিলয়ের জন্য সে তার অর্ধেক জীবন দিয়ে দিয়েছে। সুবর্ণার বয়স 25 বছর। এতদিন তাকে কত মানুষ দেখতে আসছে, নিলয়ের জন্য সে তাদেরকে না করে দিয়েছে। আর ফ্যামিলির কত বকা তো শুনতেই হয়েছে সুবর্ণার। কিন্তু ওই দিন রাতে নিলয়ের কথা শুনে সুবর্ণা অবাক হয়ে যায়। নিলয় বলে তাকে বিয়ে করতে পারবে না। এই কথা শুনে সুবর্ণা অনেক কেঁদেছে। নিলয় যে তার সাথে এমন একটা চিট করবে সে এটা কল্পনাও করতে পারেনি। নিলয় তার জীবনটা শেষ করে দিয়েছে, কিন্তু সুবর্ণা এখনো আশা ছাড়েনি। একজন না একজন সুবর্ণার জন্য আসবেই। কয়েকদিন ধরে সুবর্ণাকে পাশের বাড়ির এক ভাড়াটিয়া অনেক জ্বালাইতেছে। গতকাল রাতে সাকিব নক দিয়ে একটা ছবি পাঠিয়ে বলে 5,000 টাকা দিতে। কিছুক্ষণ আগে নিলয়ের সাথে সম্পর্ক শেষ করে আসে, যার কারণে মনটা খুব খারাপ ছিল। তাই কোনো চিন্তা ভাবনা না করে টাকা দিয়ে দিয়েছিল। কিন্তু আজকে সুবর্ণা তাকে ইচ্ছা মতো ধোলাই দিছে। পিচ্ছি ছেলে কথা বলে বেশি। আরেকদিন সামনে পড়ুক, আচ্ছা মতো আরো কিছুক্ষণ ধোলাই দিবে। এমন সময় সুবর্ণার মা ঘরে প্রবেশ করলো। সুবর্ণা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে রাগের আগুন জ্বলছে। দিলি তো সব শেষ করে, দিলি তো সব শেষ করে। কি শেষ করলা? এতদিন তুই নিলয়ের জন্য তুই সব শেষ করে দিলি, কোনো লাভ হলো? আর তুই আমাদের মান সম্মান সব শেষ করে দিলি। নিলয় যে এত বাটপারি চিটারি করবে আমার সাথে, সেটা কি আমি জানতাম? তোরে কতবার বলছিলাম বিয়েটা করে নে, শুনলি না আমার কথা। পাড়ার মানুষের সামনে মুখ দেখাবো কি করে? আমার কিছু করার আছে এখানে? তুই কি করবি? সব জ্বালা আমার। যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে আজ এমন ভোগান্তি পোহাতে হতো না। আর যাতে নিলয়ের আশেপাশে তোকে না দেখি। আল্লাহ আল্লাহ কর যাতে তোরে কেউ দেখতে আসে। সব শেষ করলি তুই। এই বলে সুবর্ণার মা বের হয়ে গেল। সুবর্ণার মনটায় খারাপ হয়ে গেল। তোর ভালো লাগে না কিছু? যাই ছাদ থেকে ঘুরে আসি। ছাদে এসে এক কোনায় বসে মোবাইল টিপতেছি। এখন একটা সিগারেটকে অনেক মিস করতেছে সুবর্ণা। সাকিবের ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখে সাকিব বেলকনিতে বসে গিটার বাজাইতেছে। সাকিব সুবর্ণাকে দেখে চলে গেল। সুবর্ণা হেসে শেষ। ছেলেটি মনে হয় সত্যি অনেক ভয় পাইছে। সুবর্ণা বাসায় এসে ঘুমিয়ে যায়। আমি পরদিন সকালে কলেজে গেলাম। কলেজে গিয়ে স্বামীর সাথে দেখা। কিরে, খবর কি? ভালো, চল ওই জায়গায় বসি। চল। আমি আর স্বামী একসাথে বসে কথা বলতেছি। এমন সময় দেখি স্বামীর গার্লফ্রেন্ড আসছে, সাথে আরেকটি মেয়ে। আমাকে দেখে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। স্বামীর গার্লফ্রেন্ডের নাম জাকিয়া। জাকিয়া বলল, সাবি, এ হলো নাদিরা, আমার কাজিন। সে এই কলেজে নতুন আসছে। ভালো। স্বামী, তোরা কথা বল, আমি যাই। আরে বস না, আমিও তো যাব। ওকে। স্বামী আর জাকিয়া উঠে চলে গেল। একটু দূরে গিয়ে বসলো। নাদিরা বলল, ভাইয়া বসতে পারি? বসেন, আমার একটু কাজ আছে, আমাকে এখন যেতে হবে। এই স্বামী, যাই, পরে কথা হবে। আমি রিক্সা দিয়ে বাসায় আসতেছি। এদিক ওদিক তাকিয়ে দেখলাম একটা ব্যাংক। মনে হলো, হারে, আমার তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই। যাই, ব্যাংক থেকে ঘুরে আসি। রিক্সা দাঁড় করিয়ে ব্যাংকে ঢুকে গেলাম। তাকিয়ে দেখি অনেক মানুষ। কার কাছে যাব? সামনে একজনকে বললাম, ভাই, আমি নতুন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো। ভাই, 3 তলায় জমির ভাইয়ের সাথে দেখা করেন। আমি 3 তলায় এসেই জমির ভাইয়ের টেবিল বের করলাম। দেখি অনেক মানুষ। কি করব, আমি দুজনকে টপকিয়ে বললাম, ভাই, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। জমির ভাই, এখান থেকে 4 টেবিল পরে। আমি 3টা টেবিল পাশ করে দেখলাম 4 নম্বর টেবিলটা অনেক দূরে, কিন্তু টেবিলটা খালি। আমি টেবিলের কাছে গিয়ে একটা চেয়ারে বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, কেউ আসছে না। ভাবলাম চলে যাই। চলে যাব, এমন সময় একটা মেয়ে এসে বলল, কি লাগবে বলেন। আমি তাকিয়ে অবাক না হয়ে পারলাম না। দেখি সুবর্ণা আমার সামনে দাঁড়িয়ে আছে। এখন কি করব? আমি চেয়ার থেকে উঠে চলে আসতে লাগলাম। ওই দাঁড়া, কোথায় যাস? এখানে আস। আমি আবার কাছে গেলাম, চেয়ারে বসলাম। কি জন্য আসছ?
একটা অ্যাকাউন্ট খুলবো। জমির ভাই পাঠাইছে। কার জন্য? আমার জন্য। এনে ফর্ম, আগামীকাল এটা পূরণ করে নিয়ে আসবি। রাখেন আপনার ফর্ম, আমি আর ব্যাংকের মুখ দেখবই না। তোরে বলছি না ফর্ম নিতে? ফর্ম পূরণ করবি আর সাথে তোর আইডি কার্ডের ছবি নিয়ে আসবি। ওকে, এখন আমি যাই। এই বলে সোজা আমি বাসায় চলে আসলাম। আগে যদি জানতাম এখানে সুবর্ণা চাকরি করে, তাহলে সেখানে আমি জীবনেও যাইতাম না। এখন সামনে পড়লে আবার একটা ঝামেলা করবে, আর ভুলেও সুবর্ণার সামনে পড়া যাবে না। এভাবে অনেক দিন চলে গেল। একদিন নিলয় ভাই এসে তার বিয়ের কার্ড দিয়ে গেল। দেখি 1 সপ্তাহ পর নিলয় ভাইয়ের বিয়ে। সুবর্ণা বেচারি মনে হয় কেঁদে কেঁদে শেষ। ঠিকই আছে, এটা তার প্রাপ্য। আমাকে অনেক জ্বালাইছে। আমি বিকেলে বেলকনিতে গিয়ে গিটার বাজাইতেছি। নিচে তাকিয়ে দেখি সুবর্ণা এসেছে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে কি করিস? গিটার বাজিয়ে বললাম, পরে তুই আর ব্যাংকে যাস নাই কেন? আপনিই তো বলেছিলেন আমার সামনে না পড়তে। আরে মজা করছি। মজা করছেন? সামনে পড়লে পরে আবার মারতেন। আরে মারতাম না, তুই নিচে আয়, তোর সাথে এক জায়গায় যাব। না, আমি আপনার সাথে কোথাও যাব না। না গেলে পরে খবর আছে। ভালো হয়েছে, আপনার সাথে কোথাও যাব না। আয় প্লিজ। আসবো একটা শর্তে, আমাকে মারতে পারবেন না। ওকে, মারবো না। আমি রেডি হয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। দেখি সুবর্ণা আসলো। আমি বললাম, কোথায় যাবেন আপু? চল দেখি কোথায় যেতে পারি। সুবর্ণা রিক্সা ডাক দিতে যাবে। আমি বললাম, আপু আমি রিক্সা দিয়ে যাব না। তো কিভাবে যাবি? হেঁটেই যাব। তুই এতখানি রাস্তায় হেঁটে যাবি? আচ্ছা, রিক্সা 2টা নেন। আমি তো দুটোই নিতাম, তোর মতো আবালের সাথে কে বসবে? সুবর্ণার এমন কথায় আমার মনের মধ্যে আঘাত লাগলো। আমার হাসি মুখটা কালো হয়ে গেল। কথাটা অন্যভাবে বলতে পারতো, যেমন, ওকে তুই যখন আমার সাথে বসবি না তাহলে 2টা নে। এভাবে কথাটা বলতে পারতো। মনটাই চাচ্ছে সুবর্ণার সাথে কোথাও না যাইতে। সুবর্ণা বলল, কিরে যাবি নাকি? রিক্সায় ওঠ। আমি রিক্সায় উঠলাম। মনটাই চাচ্ছে না কোথাও যাইতে। কিছুক্ষণ চলার পর একটা ফোন আসলো। ধরেই দেখি স্বামী। কিরে তুই কই? কেন? এলাকার পাশে একটা বাগান আছে না, ওইখানে আস। না রে দোস্ত, আসতে পারবো না। আয় না বেটা, অনেক মজা হবে। আমি আছি, জাকি আছে, নাদিরাও আছে। না রে দোস্ত, এখন আসতে পারবো না। আমি এক জায়গায় যাইতাছি। তুই কোথায় যাইতাছ? জানি না, একটু পরে ফোন কর। আমি রিক্সা থেকে নেমে সুবর্ণাকে জিজ্ঞেস করলাম, আপু কোথায় যাইতেছেন? কেন, তোকে বলছি না আমার সাথে আসতে? না, বলেন কোথায়? ওই যে সামনে বাগানে। ওকে, স্বামীকে ফোন দিয়ে বলে দিলাম আমি আসতেছি। তো সেখানে চলে আসলাম। দেখি স্বামীরা এক জায়গায় বসে আড্ডা দিতেছে। আমি সুবর্ণাকে বললাম, ওই যে আমার বন্ধুরা, আপনি একটু ঘুরেন, আমি তাদের সাথে কথা বলে আসি। না, ওদের সাথে পরে যাস। চল এদিকটা থেকে হেঁটে আসি। প্লিজ আপু একটু দাঁড়ান, তাহলে আপনিও চলেন। না, আমি যাব না। 2 মিনিটের ভেতরে কাজ শেষ কর। ওকে, আমি স্বামীদের কাছে যাই। স্বামী বলল, দোস্ত আসছো, বস। না রে, সুবর্ণা আপু আসছে। কি বলবি বল। আরে তারে আবার নিয়ে যেতে গেলি কেন? সেই তো আমাকে এখানে নিয়ে আসলো। তারে বল চলে যেতে। পাগল নাকি? পরে আমার খবর আছে। প্লিজ ভাইয়া থাকেন না। নাদিরা ঠিকই বলছে। না রে দোস্ত, আমি তোদের সাথে পরে দেখা করব। এই বলে আমি চলে আসলাম সুবর্ণার কাছে। সুবর্ণা বলল, চল ওই দিকটায় যাই। ওকে চলেন। আমরা দুজন হেঁটে সামনে গেলাম। দেখি আইসক্রিমের দোকান। আমি সেখান থেকে গিয়ে আইসক্রিম আনলাম। সুবর্ণাকে একটা দিলাম। সুবর্ণা বলল, চল ওইখানে গিয়ে বসি। ওকে, আমি আর সুবর্ণা গিয়ে বসলাম এক জায়গায়। আমি অনেকখানি দূরে বসলাম। সুবর্ণা বলল, তুই কি আমাকে ভয় পাস? অনেক। ভয় পাবি কেন? আমি কি বাঘ না ভাল্লুক? না, আপনি অনেক রাগী, তাই আপনাকে অনেক ভয় করে। আরে না, আসলে তোকে অনেক মারছি, সেজন্য সরি। আমি কিছু বলতে যাব, পেছন থেকে নাদিরা বলল, শাকিব ভাইয়া আপনার সাথে কথা ছিল। আমার সাথে? আপু একটু বসেন, আমি আসতেছি। আমি উঠে নাদিরার কাছে গেলাম। কি বলবো বলো? আপনাকে অনেক আগেই বলতে যাচ্ছিলাম একটা কথা, কিন্তু সাহস হচ্ছিল না। বলেন। আমার আপনাকে ভালো লাগে। আমি এমন কথা শুনে আমি অবাক হয়ে যাই। এই পর্যন্ত আমাকে কেউ বলল না আমাকে ভালো লাগে কিংবা আমাকে পছন্দ করে। আজ এমন কথা শুনে সত্যি অবাক লাগছে, আর নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে। নাদিরা খুব সুন্দরী। আমি মনে মনে এমন একটা মেয়ে চাচ্ছিলাম। আমি বললাম, ভালো। এই প্রথমবার এমন কথা শুনে ভালো লাগছে। প্লিজ আপনার নাম্বারটা দেন। মোবাইল দিয়ে বলল। আমি মোবাইলের মধ্যে আমার নাম্বার দিয়ে দিলাম। প্লিজ কল ধরেন। ওকে।
তাহলে আমি যাই। সাবধানে যাইও। আপনিও। নাদিরা চলে গেল। এতক্ষণ সুবর্ণার কথা মনেই ছিল না। চেয়ে দেখি সুবর্ণা বসে আছে। আমি গিয়ে বললাম, আপু চলেন বাড়ি যাই। ওই মেয়েটা কি বলছে? তেমন কিছুই না। বল। আসলে কি জানেন, আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে লাইক করেনি। এই প্রথম কোনো মেয়ে আমাকে পছন্দ করছে। পছন্দ করছে? তোর মতো আবাল বোকারে কে পছন্দ করছে? ওই মেয়েটা? ওই মেয়েটার কোনো রুচিই নাই। একটু বেশিই বলে ফেলছেন না? আসলে তুই যেমন আবাল, তোর কপালে এমন আবালই জুটবে। দে তোর মোবাইলটা দে। ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি যাই। সুবর্ণা বসা থেকে উঠে বলল, আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়া, আমিও যাব। না, আমি আপনার সাথে যাব না। ওকে, তুই যাস না, কিন্তু তোর মোবাইলটা দিয়ে যা। আমি কেন আপনাকে আমার মোবাইল দিতে যাব? আরে আজকের রাতের জন্য, তার বদলে তুই আমার মোবাইলটা নিয়ে যা। জীবনেও না। পরে একটা প্যাচে ফেলে আবার আমাকে মারতেন। আমি নাই। আরে না, সত্যি বলছি। আমার মোবাইল নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, শুধু তোর পিচ্চি গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো। পর একদিন নিয়ে আসলে ইচ্ছা মতো কথা বললেন। আমি এত কিছু জানি না, তোর মোবাইল আমার লাগবে, আর এখন তুই দিবি। না, দিব না। ওকে, তোকে দেখে নেব। দেখেন, আমি গেলাম। ওই রিক্সা। আমি আশেপাশে চেয়ে দেখি রিক্সা একটা, আর কোনো রিক্সা নাই। রিক্সা ধরতে গেলে প্রায় অনেকখানি হেঁটে যেতে হবে। আমি ভাবলাম গেলে যাব হেঁটে, প্রবলেম কি? সুবর্ণা বলল, কিরে, রিক্সা তো একটাই, তুই যাবি কি করে? আপনি যান, আমি আসবো না। আমার টেনশন আপনাকে করতে হবে না। কেন, আমার সাথে আস। মোড়ে গেলেও না। আরে মামা চলেন। মামা, আপনি আপুকে নিয়ে যান, আমি আসতেছি। যা, তুই না আসলে আমার কি? ওই মামা চলেন। দেখি সুবর্ণা চলে যাচ্ছে। একটু সামনে গিয়ে রিক্সা দাঁড় করালো। সুবর্ণা রিক্সা থেকে নেমে সোজা আমার কাছে আসলো। আমার হাত ধরে টানতে টানতে রিক্সার কাছে নিয়ে গেলে বলল, ওই ওঠ রিক্সায়, ওঠ। না, আমি উঠবো না। মায়ের খাওয়ার আগে ওঠ। আমি ভাবলাম নিশ্চয়ই না উঠলে চড় মেরে বসবে, তার চেয়ে ভালো উঠে যাই। আমি রিক্সায় উঠে পড়লাম। সুবর্ণা আমার পাশে উঠে পড়লো। একজনের শরীর আরেকজনের সাথে ধাক্কা লাগছে। আমি সুবর্ণার মুখের দিকে তাকালাম, দেখি সুবর্ণা জিনিসটা এনজয় করছে। আমি ভাবলাম ওর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমার কি প্রবলেম, আমিও এনজয় করি। যখন আমরা এলাকায় ঢুকি, সুবর্ণা বলল, মামা রিক্সা দাঁড় করান। রিক্সায় দাঁড় করান কেন? এলাকায় ঢুকছ, এখন আমাকে আর তোকে যদি এইভাবে কেউ দেখে তাহলে তোর 12টা বাজাবে, আমারও 12টা বাজাবে। কি 12টা বাজে? ইস নেকা, যেন কিচ্ছু বোঝে না। নাম রিক্সা থেকে, আরেকটা রিক্সা নিয়ে আয়। আমি নেমে আরেকটা রিক্সা নিয়ে বাড়িতে আসলাম। এসে পড়তে বসলাম। সামনে পরীক্ষা, সবসময় রেজাল্ট ভালো হয় না, মোটামুটি হয়। আর অপেক্ষা করতে লাগলাম কোন সময় নাদিরা ফোন দেয়। সুবর্ণার সাথে আজকে একসাথে এক রিক্সায় বসলাম। এখানে আমার কোনো দোষ ছিল না, বিপদে পড়ে এমন হয়েছে। আমার তেমন কোনো ইচ্ছাই ছিল না। আমি পড়তে মন দিলাম। কে জানি দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুলল। সুবর্ণার মনটা একটু ভালো না। আর কয়েকদিন পর নিলয়ের বিয়ে। নিলয়ের বিয়ে হওয়ার কথা ছিল সুবর্ণার সাথে, ওই দিন বিয়ে হচ্ছে আরেকজনের সাথে। এমন কথা ভাবতেই ভেতরটা কেঁপে ওঠে সুবর্ণার। ওই দিন রাতে সুবর্ণার মা ঘরে আসে। সুবর্ণার মা এসে বলে, কিরে এখন কি করবি? নীলই তো বিয়ে করে ফেলতাছে। আমি করব কি? তোর বাবাকে রাস্তায় মানুষ জিজ্ঞেস করে তোর বিয়ের কথা। সব দোষ নিলয়ের। সব দোষ তোর আর তোর বাবার। তুই যদি আমার কথা মতো বিয়ে করতি তাহলে এমন হতো না। মেয়ের সাথে সাথে বাপেও তাল দিয়েছে, এখন বোঝো। এমন সময় আব্বা ঘরে ঢুকে মাকে বলে চলে যেতে। আব্বা বলে, তোর জন্য ছেলে দেখেছি, তোর কি পছন্দের কেউ আছে? না আব্বা, না আব্বা, আপনি আমাকে কিছুদিন সময় দেন, পরে আমি আপনাকে জানাইতেছি। তোরে 1 মাস টাইম দিলাম, 1 মাসের মধ্যে তুই কাকে বিয়ে করবি আমাকে জানা। ঠিক আছে আব্বা। এই বলে আব্বা চলে গেল। এখন সুবর্ণা পাগলের মতো ছুটতেছে, কিন্তু কাউকে পায় না। একটা সময় ছিল সুবর্ণার জন্য কত ছেলে পাগল ছিল। নিলয়ের মুখের দিকে তাকিয়ে সবাইকে ইগনোর করেছে। সেই নিলয় এখন অন্যকে বিয়ে করতেছে। সুবর্ণা একজনকে পাইছে, সেটা আর কেউ না, সেটা হলো সাকিব। সাকিবকে যদি ভালো করে দেখে তাহলে সাকিব ভদ্র, হ্যান্ডসাম, সব দিক দিয়ে পারফেক্ট। সমস্যা হলো সেটা হলো বয়সে ছোট। কিন্তু সে কি সুবর্ণাকে ভালোবাসবে? ধুর, কোনো মতে বিয়ে করতে পারলেই হবে। ভালোবাসবে না, তার কাছ থেকে ভালোবাসা আদায় করবে। এখন কাজ শুধু সাকিবকে লাইনে আনা। আজকে ঠিক করলো সাকিবকে নিয়ে কোথায় ঘুরতে যাবে।
সেখানে গিয়ে দেখে এক মেয়ে এসে বলে সাকিবকে ভালোবাসে, এই মেয়ের বিচার করতে হবে। তাই বলেছিল সাকিবের মোবাইল দিতে, কিন্তু সাকিব তো দিত না। আর সুবর্ণাও নাছরবান্দা রাতে গিয়ে সাকিবের বাসায় নক করলো। 2 বার নক করার পর সাকিবের মা এসে দরজা খুলে দিল। সুবর্ণা বলল, আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি যেন কে? মনে পড়ছে, তুমি সুবর্ণা? জি আন্টি, আমি সুবর্ণা। ভেতরে এসো মা। সুবর্ণা ভিতরে গেল, দেখে সাকিবের মা রান্না করছে। সুবর্ণা বলল, আন্টি মরিয়ম কোথায়? সুবর্ণা প্রথমে মরিয়মের রুমে গেল। মরিয়ম সুবর্ণাকে দেখেই দৌড়ে এসে জড়িয়ে ধরল। মরিয়ম বলল, সুবর্ণা আপু তুমি আসছো? আমি তো বিশ্বাস করতেই পারছি না। তুমি কেমন আছো? জি আপু, অনেক ভালো। দেখি তুমি কি করতেছো? মরিয়ম সুবর্ণাকে অনেকগুলো ফুল দেখালো, যেগুলো মরিয়ম নিজের হাতে বানিয়েছে। তারপর কিছু বই দেখালো, যেগুলো সে পড়েছে। আরো অনেক কিছুই দেখালো। শেষমেশ পরীক্ষার কিছু সাজেশন দিয়ে সুবর্ণা মরিয়মের রুম থেকে এসে সাকিবের মার কাছে এসে দেখে সাকিবের মা রান্না করছে। সুবর্ণা গিয়ে সাকিবের মাকে হেল্প করতে লাগলো। আরে কি করতেছো? দাও আমি করি। আন্টি নুডলস, আমি খুব ভালো রান্না করতে পারি। আরে তুমি করতে চাপে কেন? তুমি আসছো আমাদের মেহমান। আন্টি লজ্জা দিয়েন না, আপনি তো আমার মায়ের মতো, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য। মা তুমি যেন কি করো? আন্টি আমি ব্যাংকে চাকরি করি। খুব ভালো। আর আমার পোলায় সারাদিন ঘুরে খায় আর পরীক্ষায় ফেল করে। সাকিবের কথা বলেন, ও তো খুব ভদ্র, আমার সাথে খুব ভালো ব্যবহার করে। যাও এই লুডুসটুকু সাকিবকে দিয়ে আসো, আর এটা মরিয়মকে। আন্টি আঙ্কেল বাসায় নাই? না, এখনো আসেনি। ও ওকে, দিন আমাকে দিন। সুবর্ণা মরিয়মকে দিয়ে সাকিবের ঘরে গিয়ে টোকা দিল। আমি ভাবতেছি কি আসলো, কণ্ঠ চেনা চেনা লাগতেছে। ধুর, সেসব দেখে লাভ নেই, আমার পড়া আমি পড়ি। একটু পরে কে জানি দরজায় টোকা দিল। আমি বললাম, ভিতরে আসেন। ভিতরে দেখি সুবর্ণা প্রবেশ করলো। সুবর্ণাকে দেখি আমি অবাক হয়ে গিয়ে বললাম, আপনি এখানে? চুপ, এই নুডলস খা। খাবো না। আমি দিছি না, তোর মা দিছে। আপনি আমাদের বাসায় কি করছেন? এসেছি তোর মার সাথে কথা বলতে। মায়ের সাথে কি বলবেন? বলবো তুই আজকে একটা মেয়ের থেকে প্রপোজ পাইছিস এবং তোর নাম্বার নিয়েছে। তোরা আজকে রাতে কথা বলবি, আর বানিয়ে বানিয়ে বলবো তুই মেয়েকে কিস করছিস। তোরা একসাথে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান করছিস। এমন কথা শুনে আমি স্তম্ভিত। সুবর্ণা বলে, কি আপনি কি চান? তোর মোবাইল। আমি হেসেই বললাম, এটা আমাকে বললে হতো না? এজন্য এসব বাকে বলতে যাবেন কেন? তোর মোবাইল রেডি কর, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু আপনিও তো বলছিলেন আপনার মোবাইলটা আমাকে দিবেন। এনে ধর, লক 2580। নুডলস খা। ওকে, এই বলে সুবর্ণা চলে গেল। কিন্তু আমার ভিতর থেকে ভয় যাচ্ছে না। যদি বলে দেয় সুবর্ণা মাকে, তাহলে আব্বার কানে গেলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। এমনিতেই পরীক্ষার রেজাল্ট ভালো না, আবার যদি শুনে আমি এগুলো করি, আমি আড়ি পেতে শুনতে লাগলাম সুবর্ণা মাকে কি বলে। দেখি সুবর্ণা আর মা একসাথে বসে নুডলস খাওয়ার জন্য সুবর্ণা মাকে বলল, শুনছিলাম নীলয়ের সাথে তোমার বিবাহ হওয়ার কথা ছিল, কিন্তু নীলয়ের বিয়ের কার্ডে দেখলাম অন্য কেউ। এই কথা শুনে সুবর্ণা ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠল, আর কেঁদে কেঁদে বলতে লাগলো, আন্টি আমি কি ভুল করেছিলাম? নীলয় আমার সাথে কি করে এমনটা করতে পারলো? আরে কেঁদো না, কেঁদো না। এই বলে মা সুবর্ণাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আন্টি আমি কি দোষ করেছিলাম? সুবর্ণা কেঁদেই চলল। সুবর্ণার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সুবর্ণার কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। আসলে সুবর্ণা অনেক কষ্টে আছে, আর 4 দিন পর নীলয় ভাইয়ের বিয়ে। সেই দিন সুবর্ণা কি করবে যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? জানি মা, তোমার কোনো দোষ নেই। আসলে নীলয় তোমাকে বুঝতে পারিনি। মার সান্ত্বনা দেওয়াতে সুবর্ণা কান্না থামালো। এমন সময় দরজায় কলিং দিল। মা গিয়ে দরজা খুলল, দেখে আব্বা আসছে। আব্বাকে দেখে সুবর্ণা মাথায় কাপড় দিল আর সালাম দিল। আব্বা বলল, তুমি যেন কে? ও পাশের বাড়ির সুবর্ণা। তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো। খাওয়া দাওয়া করেছো? জি আঙ্কেল। কি খাওয়া দাওয়া করছো? আমাদের সাথে ডিনার করে যাবে। জি না আঙ্কেল, আমি খেয়েছি। সাকিবের মা, ডিনার রেডি করো, তুমি খেয়ে যাবে। মা তুমি এসো আমাদের সাথে। সুবর্ণা মায়ের সাথে রান্নাঘরে চলে গেল। ওইখান থেকে কথা তেমন আসে না। এরপরও শোনা যাচ্ছে সুবর্ণা বলছে, দেন আন্টি আমি করি। তুমি করতে যাবে কেন?
তুমি আসো, গিয়ে সাকিবের পড়াতে একটু সাহায্য করো। দেন আন্টি, আমি এটা করে যাই। আমি ভাবলাম সুবর্ণা তাহলে আমার রুমে আসবে। আমি সুবর্ণার মোবাইল টিপতে লাগলাম। ওরা ধরা কতক্ষণ ছবি তুললাম। সুবর্ণার মোবাইল আমার থেকে অনেক ভালো আর দামি। এমন সময় সুবর্ণা ঘরে প্রবেশ করে বলল, কিরে, পড়াশোনা কেমন চলছে? ভালো। ভালো না ছাই? আপু, আপনার মোবাইলের সাথে আমার মোবাইল চেঞ্জ করবেন? আমার মোবাইল তোর পছন্দ হয়েছে? হুম। যা, আজকে থেকে আমার মোবাইল তোর। সত্যি? হুম। আরে মজা করছিলাম, আমার এত লোভ নাই। তুই না বলে ব্যাংক অ্যাকাউন্ট খুলবি? ইচ্ছে ছিল, কিন্তু আপনি তো আমাকে মেরেই ফেলতেন যদি আপনার সামনে পড়তাম। হ্যাঁ, তোরে বলছে। দে তোর ফর্মটা। ফর্মটা নিয়ে কি জানি করলো আর বললো আইডি কার্ডের ফটোকপি দিতাম। ফটোকপি নিয়ে আর কলম নিয়ে মোবাইল নিয়ে মায়ের কাছে গেল। কিছুক্ষণ পর ফিরে আসে বলল, তুই কিছুদিন পর গিয়ে ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়ে আসবি। ওকে আপু। দেখি তুই কি পড়াশোনা করতেছ। সুবর্ণা আমার বই নিয়ে দেখতে লাগলো। সুবর্ণা এটা সেটা জিজ্ঞেস করতে লাগলো। আমি সুবর্ণার মুখের দিকে তাকিয়ে রইলাম। আসলে সুবর্ণা অনেক সুন্দরী। কেন জানি মনে হচ্ছে সুবর্ণার মতোই একটি মেয়ে আমি খুঁজতেছিলাম। ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপের ছোঁয়াই নেই। তেমন মোটা না, আবার তেমন চিকনও না, বলা যায় মাঝামাঝি। বয়সের তুলনায় একদম পারফেক্ট। কিন্তু সমস্যা একটাই রয়ে যায়, আমার থেকে বড়। যদি ভালোবাসার কথা বলি, না জানি আমাকে খুন করে ফেলে। তার চেয়ে ভালো সেই মিষ্টি মেয়ে নাদিয়ার সাথে প্রেম করা। কিরে, আমার দিকে তাকিয়ে কি ভাবতেছস? না, ভাবতাছি আপনি অনেক সুন্দরী। কি বললি আবার বল। কিছু না। সুবর্ণা বসা থেকে উঠে আমার কাছে আসলো, বলল, এবার বল। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু আপনি অনেক সুন্দরী। এই বলে আমি দৌড় দিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বের হলাম, দেখি মা ডাকছে খাওয়ার জন্য। আমরা সবাই মিলে ডিনার করলাম, সাথে সুবর্ণাও। ডিনার শেষ করার পর আব্বা বলল সুবর্ণাকে বাসায় দিয়ে আসতে। আমি আর সুবর্ণা লিফটে উঠলাম। লিফটে উঠে সুবর্ণা বলল, আসলে আমি একটুও না সুন্দরী। যদি এতই সুন্দরী হতাম তাহলে নিলয় কেন আমার সাথে এমন ভাবে করবে কেন? তা জানি না। দে তোর মোবাইল দে। আমি আমার মোবাইল দিয়ে দিলাম। আমি সুবর্ণাকে বাসায় দিয়ে আসলাম। বাসায় এসে শুয়ে শুয়ে সুবর্ণার ফেসবুক আইডি দেখতেছিলাম। দেখি তার সিগারেট খাওয়ার ছবিগুলো। কোনো কিছুই না ভেবে ছবিগুলো সব ডিলিট করে দিলাম। না জানি পরে কি হয়, দূর, দেখা যাবে। সুবর্ণা মোবাইল নিল কি জন্য সেটাই তো বুঝলাম না। রাতে তো নাদিয়ার ফোন দেওয়ার কথা, তাহলে কি নাদিয়ার সাথে কথা বলার জন্য নিয়েছে? ঘুমাই। সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম। গিয়ে স্বামীর সাথে দেখা। স্বামী বলল, তোর মোবাইল সুবর্ণার কাছে দিয়েছিস কেন? আমি দিতে চাইনি, জোর করে নিয়েছি। তুই জানলে কি করে? জানবো না, রাতে নাদিরা তোর মোবাইলে ফোন দিয়েছিল, পরে সুবর্ণা ধরে নাদিরাকে অনেক বাজে কথা বলেছে যদি তোর আশেপাশে তারে দেখে তার খবর আছে। মেয়েটি খুব আশা করে তোকে বলেছিল। আমি যদি জানতাম এরকম কিছু হবে তাহলে জীবনেও দিতাম না। আর সুবর্ণা আমাকে থ্রেট দিয়েছে, যদি মোবাইল না দেই তাহলে বলে দিবি আমার আর নাদিয়ার কথা। কি বলবে? তাদের তো আগামীকাল দেখাই হলো, আর প্রথম কথা বললি। সুবর্ণাকে তো তুই চিনিস না, ও বানিয়ে বানিয়ে কত কিছু বলে। দেখ কখন থেকে কাঁদতেছে। দেখি সত্যি সত্যি নাদিরা কাঁদতেছে। তার কাঁদা দেখে আমারও খারাপ লাগতেছে। এখন আমি কি বলবো? তুই গিয়ে সরি বল। ওকে, সরি বলবো, কিন্তু তুই নাদিরাকে বলে দিস ও যেন আমাকে আর কল না দেয়। ওকে, বলে দেবো। তুই এখন গিয়ে সরি বল। আমি গিয়ে নাদিরার কাছে সরি বললাম। সুবর্ণা কাজটা কি করলো? মেয়েটির সাথে কি বাজে ব্যবহারটাই না করলো। আমি রিক্সা দিয়ে আসার সময় দেখি সুবর্ণা তার ব্যাংকের সামনে বসে আছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। সুবর্ণা বলল, তুই আসছস, বস। আপনি নাদিরাকে কি বলছেন? যা বলার বলছি। দেন আমার মোবাইল দেন। নে তোর মোবাইল। আমার মোবাইল দে। আপনার বাজে ব্যবহারের কারণে আমাকে নাদিরার কাছে সরি বলতে হয়েছে। ভালো হয়েছে। আর আপনার সাথে কোনো কথা নেই। আমাদের বাসায় আর যাবেন না। তোর বাসায় যাওয়ার জন্য আমি পড়ে রয়েছি। তুই কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করতেছ। আপনি যেমন, আপনার সাথে তেমনই করব। আমি কেমন? আমি কানে কানে গিয়ে বললাম, একটা ফালতু মেয়ে। এই বলে আমি হাঁটা ধরলাম। আমি সোজা বাসায় চলে আসলাম। নীলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। নীলয় ভাইয়ের বিয়ে উপলক্ষে অনেক অতিথি বাড়িতে আসা যাওয়া করছে, কিন্তু আমার মন একটুও ভালো না। কারণ হলো সুবর্ণার জন্য মনটা কেমন কেমন টান অনুভব করছে। যদিও আমার থেকে বড়। পরদিন নীলয় ভাইয়ের গায়ে হলুদ। জানি না সুবর্ণা কি করছে, নিশ্চয়ই ঘরে বসে কাঁদতেছে। পরদিন ভাবছিলাম সুবর্ণার সাথে দেখা হবে, কিন্তু না। রাতে বেলকনিতে বসে আছি, একটু পর দেখি সুবর্ণা ছাদে এসে এক কোনায় বসে পড়ছে। ভাবলাম নিশ্চয়ই সুবর্ণার মনটা খারাপ।
আমি ডাক না দিয়ে ওদের বাসার ছাদে গেলাম। গিয়ে সুবর্ণার কাছে গেলাম। দেখি সুবর্ণা শাড়ি পরেছে, কিছুটা অন্ধকার কিন্তু বোঝা যাচ্ছে সবকিছু। এতে সুন্দরী লাগছিল সুবর্ণাকে। আমি বললাম, আপু আমি সাকিব, কেমন আছেন? ভালো না রে। কেন, মন খারাপ? আমি ভালো করে তাকিয়ে দেখি সুবর্ণার চোখে পানি। আমি গিয়ে পাশে বসলাম। নীলয় ভাইয়ের জন্য মন খারাপ হচ্ছে? সুবর্ণা আমার গেঞ্জির কলার ধরে বলল, চুপ, ওই হারামির নাম আমার মুখের সামনে আনবি না। ওকে। তুই আমার থেকে কত বছরের ছোট? জানি না। আমার মতে তুই আমার থেকে 3 বছরের ছোট। হয়তো। তুই তো আমার ছোট ভাই। জি আপু। আমি তোকে একটা কথা বলতে চাই। বলেন। আমার আব্বু বলছে আমাকে 1 মাসের মধ্যে বিয়ে করতে, না হলে আব্বু যার কাছে মনে চায় তার কাছে বিয়ে দিয়ে দিবে। সে তো ভালো কথা। আপনার আব্বু নিশ্চয়ই কোনো খারাপ ছেলের সাথে আপনাকে বিয়ে দিবে না। তা তুই ঠিক বলছো। কিন্তু আমার কেমন জানি ভয় করছে। ভয়ের কি আছে? জানি না। আমাকে তোর কেমন লাগে? ভালো লাগে, কিন্তু। কিন্তু কি? আমি দেখতে খারাপ, বয়স বেশি, বুড়ি হয়ে গেছি? তেমনটা বোঝাতে চাইনি তো। আমার ভালো লাগে আপনার কি আসবে আর যাইবে? অনেক কিছু। আর একটু কাছে এসে বস, আমার ভয় করছে। আমি কি করব বুঝতে পারতেছি না। চলে যাব না, এমনিতে সুবর্ণার মনটা খারাপ। আমি কাছে গিয়ে সুবর্ণার শরীরের সাথে লেগে বসলাম। সুবর্ণার শরীর থেকে একটা মিষ্টি গন্ধ আসছে, যেটা আমার খুব ভালো লাগছে। সুবর্ণা বলল, এভাবে সবসময় আমার পাশে থাকবি। আমি কি বলবো বুঝতে পারতেছি না। সুবর্ণা বলে কি, আমি যদি সুবর্ণার পাল্লায় পড়ি তাহলে আমাকে জানি কি করে। এমনিতে আমাকে যে জ্বালান জ্বালাইছে, আবার যদি আমাকে বিয়ে করার কথা বলে তাহলে আমি শেষ। আর বললেই হলো নাকি, আমার বিয়ে হতে আরো অনেক অনেক দেরি। চেষ্টা করব। সুবর্ণা আমার চোখের দিকে তাকালো। মনে হয় ভাবছিল আমি হ্যাঁ বলবো। আর হ্যাঁ বলবো আমি? পাগল নাকি? সুবর্ণা আমার দুর্বলতার সুযোগ দিয়ে আমাকে পটাতে চাইছে। আমি নাই, এই মেয়ে যদি আমার কপালে আসে তাহলে আমার আর রক্ষা নাই। তার চেয়ে ভালো কেটে পড়ি। সুবর্ণা আমার হাত ধরে কাঁদতে লাগলো। তার হাতে ছোঁয়া আমার শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হচ্ছে আমি ঘামতেছি। সুবর্ণা আমার হাত শক্ত করে ধরে বলল, বল তুই আমার পাশে থাকবি সব সময়? আপু আমি যাই। যাস না, আর একটু বস। ওকে। সুবর্ণা আমার হাতটা আরো শক্ত করে ধরলো, কিন্তু আমি হাতটা ছাড়িয়ে নিলাম। বললাম, আপু আমাকে যেতে হবে। বল তুই নীলয় বিয়েতে যাবি না? ওকে, যাব না। আমার মনটা একটুও ভালো না। চল না আগামীকাল কোথাও ঘুরতে যাই। না, মোটেও না। কেন? আপনার সাথে কোথাও না গেলেও একটা সমস্যা হয়। যা, তুই যেখানে বলবি সেখানে যাব। আমি যেখানে বলবো সেখানে। তারপরও আমি আপনার সাথে কোথাও যেতে পারবো না। কেন? যদি কিছু হয়ে যায়? আরে কিছু হবে না, আমি আছি না। কোথায় যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাহলে আমার সাথে চল। কোথায়? যে কোনো জায়গা, তুই শুধু আমার সাথে আসবি। ওকে, তাহলে আমি যাই। ওকে যা, চুপচাপ ঘরে বসে শুয়ে থাক, ঘর থেকে বের হবি না। না, ঘর থেকে বের হতেই হবে। কেন? একটা সিগারেট খেতে হবে। এখন চল আমার সাথে। ওকে, চলেন। আমি আর সুবর্ণা বাড়ি থেকে বের হলাম। মোড়ের দোকান পর্যন্ত পাশাপাশি হেঁটেই গেলাম। গিয়ে একটা সিগারেট নিলাম। ধরিয়া রাস্তার এক আড়ালে গিয়ে আমি সিগারেট টানতাছি। সুবর্ণা আমার পাশে এসে দাঁড়ায় বলল, দে সিগারেট, আমি খাবো। না, আপনি ছেড়ে দিয়েছেন। এখন মন চাচ্ছে। মন চাইলে খাওয়া লাগবে। দে। আমি সিগারেট দিলাম। সে 2 টান দিয়ে আমাকে দিয়ে দিল। আমি সিগারেট শেষ করে বললাম, চলেন বাড়ি যাই। দাঁড়া। এই বলে সুবর্ণা আমার হাত ধরে টান দিল। একবার নিজের কাছে নিয়ে নিজের গোলাপি ঠোঁট 2টা আমার ঠোঁটে লাগিয়ে দিল। ছাড়তাছে না। 30 সেকেন্ড পর ছাড়লো। এমন পরিস্থিতিতে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। সুবর্ণা এটা কি করলো? আমি এটা মেনে নিতে পারছি না। আমি বললাম, এটা কি করলেন? পাগল নাকি? পাগল হতে যাব কেন? তো এটা কি করলেন? যাতে তোর উপর কেউ অধিকার খাটাতে না আসে, সেজন্য আমি সেই অধিকার নিয়ে নিলাম। বললেই হলো। আমার মাথা গরম হয়ে যাচ্ছে। সুবর্ণার এমন কাজ আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। বড় বলে সম্মান করি, কিন্তু তাই বলে এমন কাজ করবে? আমার মাথা গরম হলে কি জানি কি করে ফেলি তার কোনো ঠিক ঠিকানা নেই। তো চুপ, একদম চুপ। লুচ্চা মেয়ে। নীলয় ভাই আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে। দেখছি না ছাদের মধ্যে আপনাকে কীর্তিকলাপ। বয়স্ক বুড়ি মেয়ে এখন আসছে আমার উপর অধিকার খাটাতে। আপনাদের মতো বেহায়া মেয়েদের আমি 2 চোখে দেখতে পারি না। আমার দুর্বলতার সুযোগ নিয়ে আপনি এমন কাজ কি করে করতে পারলেন? যত সব ফালতু মেয়ে। আর জীবনে আমার ধারে কাছে আসবেন না। কি? আমি লুচ্চা মেয়ে? বয়স্ক বুড়ি? নীল আমাকে খেতে দিছে। ছি ছি সাকিব, ছি। তোকে আমি ভালো ভাবছিলাম। আপনি তো সবাইকে ভালো ভাবেন। নীলয় ভাইকেও ভালো ভাবছিলেন।
দেখেছেন কিভাবে আপনাকে খেয়ে ছেড়ে দিয়েছে? আমার তো মনে হচ্ছে আপনার পেটে ঠাস ঠাস করে 2টা চড় দিল আমার গালে, আর বলল, চুপ কুত্তা চুপ, আর একটা কথা বললে তোকে আমি খুন করে ফেলবো। মারেন, আমাকে আরো মারেন। ঠিকই আছে, নীলভে আপনাকে ছেড়ে দিয়েছে। আপনার মতো মেয়েদের এমনই হওয়া উচিত। চুপ, কোনো কথা বলবি না। এই বলে সুবর্ণা জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। আমার যেন কি হয়ে গেছে, আমার মাথা ঠিক মতো কাজ করছে না। প্লিজ আপু, আমাকে ছেড়ে দেন, আমাকে আর জ্বালাইয়েন না। আমরা এই মাসের মধ্যেই আব্বাকে বলে বাসা ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে আর জ্বালাইয়েন না। এই বলে আমি চলে আসলাম। আমার মাথায় রক্ত উঠে গেছে। কি জানে কি বলছিলাম সেটা এখন খেয়াল আসছে না। বাসায় এসে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। সাকিব যাওয়ার পর সুবর্ণা সেখানে দাঁড়িয়ে রইল। সুবর্ণার মাথা ঠিক মতো কাজ করছে না। কি সব ভাষা বলছে সাকিব। সাকিব এত নোংরা কথা বলতে পারে, আর সুবর্ণা আগে জানতো না। এর বিচার সুবর্ণা করবেই। সুবর্ণা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। চোখ মুছে বাড়ির দিকে হাঁটা ধরলো। বাসায় এসে সুবর্ণা কোনো কথা না বলে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে ভাবতে লাগলো, সাকিব এত নিচে নামতে পারে? নিলয় তো সুবর্ণাকে এত নোংরা কথা বলেনি। সাকিবকে এর শিক্ষা দিতেই হবে। সুবর্ণা এমন কি করছে? শুধু একটা কিসই তো করলো। আর কিস তো প্রত্যেক ছেলেরই পছন্দ করে। সকল ছেলেরাই তো চায় তার প্রিয়জনের কাছ থেকে। সাকিব হয়তো এসবের সাথে প্রথম, তাই মেনে নিতে পারেনি। আর আমারই সব ভুল, আমি বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। কিন্তু সাকিব যে কথাগুলো বলল তা কখনো মেনে নেবার মতো না। তার জন্য সাকিবকে কখনো ক্ষমা করতে পারবে না। এর শিক্ষা সাকিবকে দিতেই হবে। কিন্তু কিভাবে? সুবর্ণা একটা বুদ্ধি বের করলো। সাকিবকে কোনো কিছু না জানিয়ে ডাইরেক্ট সাকিবকে বিয়ে করে ফেলা। তার জন্য সবার আগে সাকিবের বাবা মায়ের পারমিশন নিতে হবে। সুবর্ণার টাকা পয়সার কোনো অভাব নেই, যত টাকা দাবি করে তত টাকা দিতে পারবে। জায়গা জমিন সব আছে সুবর্ণার, শুধু নেই একটা মনের মতো মানুষ, যাকে সে নিজের মতো করে রাখতে পারবে। নিজের রাগ, অভিমান, দুঃখ, কষ্ট বলতে পারবে। এসব ভাবতে ভাবতে সুবর্ণা ঘুমিয়ে পড়ল। পরদিন নিলয় কুত্তার বিয়ে। এজন্য সেদিন সুবর্ণা বাসা থেকে বের হয়নি। 2 দিন পর সকালে খেয়াল করে দেখলো কখন সাকিব কলেজে যায়। সাকিব কলেজে যাওয়ার পর সুবর্ণা চলে গেল তাদের ফ্ল্যাটে। সুবর্ণা সাকিবের বাসায় গিয়ে নক করলো। সাকিবের মা এসে দরজা খুললো। সুবর্ণা বলল, আন্টি কেমন আছেন? আরে সুবর্ণা, কেমন আছো তুমি? ভিতরে আসো। জি আন্টি, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আসো, ভিতরে আসো। সুবর্ণা ভিতরে গেল। দেখলো সাকিবের মা সবজি কাটতেছে। সুবর্ণা বলল, আন্টি দেন, আমি কাটি, আপনি বসেন। আরে তুমি কেন কাটতে যাবে? তুমি মেহমান আসছো, বসো। আন্টি মেহমান বলে লজ্জা দিয়েন না। আর আমি সকালে অবসর থাকি। তুমি না ব্যাংকে চাকরি করো? আজকে ভালো লাগছিল না, তাই ব্যাংক থেকে জন্য ছুটি নিয়েছি। কেন, কি হয়েছে? শরীর খারাপ? জি না আন্টি, মনটা ভালো না। বুঝেছি, নিলয়ের জন্য মন খারাপ হচ্ছে। আন্টি প্লিজ ওই কুত্তার নাম মুখে আনবেন না। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। জীবনেও আমি তাকে ক্ষমা করব না। থাক না, ক্ষমা করে দাও। হয়তো তোমার জন্য নিলয়ের থেকে ভালো কেউ অপেক্ষা করছে। আন্টি তাই যেন হয়। একসময় অনেক প্রস্তাব আসতো, কিন্তু নিলয়ের জন্য সবাইকে না করে দিয়েছি। এখন যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তাই কেউ আর দেখতে আসছে না, কারণ সবাই চায় কম বয়সী মেয়ে বিয়ে করতে। তোমাকে কি কোনো ছেলে দেখতে আসছে? না, আব্বা আমাকে 1 মাসের সময় দিয়েছে নিজের পছন্দের ছেলে খুঁজে বের করতে। 1 মাস পরে আব্বার পছন্দে আমাকে বিয়ে করতে হবে। এখন তুমি কি করবা? এভাবেই সারা জীবন পড়ে থাকবা? তাই যেন হয়। সবজি কেটে সাকিবের মাকে রান্নার কাজে হেল্প করলো সুবর্ণা। দুপুরের দিকে সুবর্ণা বাসা চলে আসলো। পরদিন ব্যাংক থেকে এসে বিকেলের দিকে আবার সাকিবের বাসায় গেল সুবর্ণা। গিয়ে দরজায় নক করলো। দেখে সাকিব এসে দরজা খুললো। অনেকটা অবাক হয়ে সাকিব বলল, আপনি এখানে কেন আসছেন? কেন? আমি তোর কাছে আসছি? আমি আসছি তোর মার কাছে। আমার মার সাথে কি কাজ আমাকে বলেন। সেসব জেনে তোর কি লাভ? সর সামনে থেকে। আবার কি প্যাঁচ লাগাতে আসছেন? সরবি নাকি তোর মাকে ডাক দিব? মা অসুস্থ, কথা বলতে পারে না, এখন চলে যান। সর বলতেছি। এই বলে সুবর্ণা সাকিবকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকে সাকিবের মুখের দিকে তাকিয়ে একটা ভেংসি মারে সাকিবের মায়ের কাছে চলে আসলো। সাকিব সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। সুবর্ণা সাকিবের মাকে ডাক দিল, আন্টি আপনার বলে শরীর ভালো না? সুবর্ণা মা, তুমি আসছো? গতকাল রাত থেকে শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে? মনে হয় জ্বর আসছে। সুবর্ণা সাকিবের মার কপালে ধরে তাপমাত্রা চেক করে বলল, আপনার তো অনেক জ্বর, ওষুধ খেয়েছেন? না, সাকিবের আব্বা আসার সময় নিয়ে আসবে। আঙ্কেল কখন আসবেন? রাতে।
এতক্ষণ অপেক্ষা করবেন? দাঁড়ান, আমি সাকিবকে পাঠাচ্ছি ওষুধ আনতে। তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? আন্টি, এখন ওষুধ না খেলে জ্বর আরো বাড়বে। এই বলে সুবর্ণা সাকিবের রুমে চলে আসলো। এসে সাকিবের রুমে টোকা দিয়ে ভেতরে ঢুকে বলল, আসেন। দেখে সাকিব ট্রাউজার আর জার্সি পরে রেডি হচ্ছে। সুবর্ণাকে দেখে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। আপনি এখানে কেন? কোথায় যাওয়া হচ্ছে? ফুটবল খেলবো। কোথায়? ওই সামনে একটা মাঠ আছে না, ওইখানে আমার বন্ধু সামিদের সাথে। ওইখানের পোলাপেন কিন্তু ভালো না। সেই চিন্তা আপনাকে করতে হবে না। আর আপনি আমাদের বাসায় কি করেন? আপনার মতলব তো ভালো লাগছে না। তোর মার শরীরে অনেক জ্বর, আমি কয়টা ওষুধের নাম বলছি, এই ওষুধগুলো কিনে দিয়ে যা। বলেন, নাম বলেন। সুবর্ণা ওষুধের নাম বলল। সাকিব সেগুলো নোট করলো মোবাইলে। সুবর্ণা বলল, আর আসার সময় একটা স্যুপ নিয়ে আসিস। মরিয়ম কোথায়? মনে হয় ছাদে গিয়েছে খেলতে। ওকে যা, এই ওষুধগুলো নিয়ে আস, এইগুলো দিয়ে তারপর খেলতে যা। ওকে। এই বলে সাকিব চলে গেল। কিছুক্ষণ পর ওষুধ আর স্যুপ নিয়ে আসলো সাকিব। সাকিব বলল, আপনি এত ভালো হলেন কবে? আমার তো বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় আপনার কুমতলব আছে। আমি তো সব সময় ভালোই ছিলাম, তুই শুধু আমাকে বুঝলি না। তুই না বলে খেলতে যাবি? যা, পারলে মরিয়মকে ডাক দিয়ে যা। এই বলে সুবর্ণা দরজা লাগিয়ে দিল। সুবর্ণা প্রথমে স্যুপটা রান্না করলো। রান্না করে সাকিবের মাকে খাইয়ে দিল। তারপর ওষুধগুলো খাওয়ালো। সুবর্ণা বলল, আর যদি আপনার ছেলের বউ থাকতো তাহলে আপনার এত কষ্ট করতে হতো না। তা তুমি ঠিক বলেছো মা, কিন্তু এই বলদ রে কে বিয়ে করবে? পরীক্ষার রেজাল্ট ভালো না, না পাবে কোনো চাকরি। হ্যারে নিয়ে খুব টেনশনে আছি। হ্যারে কত বলি ভালো করে পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? কিন্তু হ্যারে কে বিয়ে করবে? চাকরি নিয়ে টেনশন করতে হবে না, আমার ব্যাংকের কোনো একটা পোস্টে তারে ঢুকিয়ে দেব, সমস্যা নেই। ওকে মা, সেটা পরে দেখা যাবে। এখন শরীরটা কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আন্টি, তাহলে আমি যাই। বসো, আর একটু পরে যাও। ওকে। মা, তোমাদের ব্যাংক থেকে কি লোন নেওয়া যায়? লোন নিয়ে কি করবেন? তোমার আঙ্কেল একটা ফ্ল্যাট কেনার চিন্তা করছে। এভাবে আর কত অন্যের বাসায় ভাড়া থাকবো, তাই একটা ফ্ল্যাট কেনার চিন্তা ভাবনা করছে। কিন্তু ফ্ল্যাট কিনতে যে টাকা লাগে তা এখন তোমার আঙ্কেলের কাছে নাই। 10 লক্ষ টাকার মতো শর্ট পড়ে। এখন তোমার আঙ্কেল ভাবতেছে ব্যাংক থেকে টাকা লোন নেবে। লোন দেওয়া যাবে, এই বিষয়ে আমি আঙ্কেলের সাথে কথা বলবো। ওকে, তুমি আঙ্কেলের সাথে কথা বইলো, অনেক উপকার হবে। আপনি কোনো টেনশন করেন না, আমি আঙ্কেলের সাথে কথা বলতেছি। ওকে, যাও, যাওয়ার সময় মরিয়মকে ডাক দিয়ে যেও। ওকে। সুবর্ণা ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় আবার সাকিবের সাথে দেখা। সাকিবকে দেখে সুবর্ণা ভেংসি মেরে বলল, আমাকে ওই দিন নোংরা ভাষায় গালিগালাজ করছিলি না, সেই বিচার তোর করতেছি, কিছুদিন অপেক্ষা কর। কি গালিগালাজ করছি? যেটা সত্যি সেটাই তো বললাম। আবার এর শাস্তি আমি তোকে নিজ হাতে দেব। দেখবো নে, প্লিজ আমাদের বাসায় আইসেন না। আসবো না কেন, 100 বার আসবো। জানতো এখান থেকে। তোর মা বলছে মরিয়মকে ডাক দিতে। এই বলে ভেংসি মেরে চলে আসলো। সুবর্ণা বাসায় এসে ভাবলো, কাজ অর্ধেক হয়ে গেছে, এখন শুধু প্রস্তাব দেয়া। আগে নিজেই দিবে, পরে আব্বার হাতে দেয়াবে। আমি সুবর্ণার আচরণে কিছুই বুঝতে পারছি না। ভাবছিলাম ওই দিন যে অপমান করলাম, তারপর থেকে আর আমাদের বাসায় ত্রিমাত্রায় দেখবো না। এখন দেখছি সে সারাক্ষণই আমাদের বাসায় থাকে। কি মুশকিল, না করি আসতে, তারপরও বেহায়ের মতো আসবে। আসলে আসুক, তাতে আমার কি। এদিকে আমার পরীক্ষা চলছে, পরীক্ষা কেন জানি ভালো হচ্ছে, মনটাও খুব ভালো। রাত্রে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। মা বলল,